সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছিলাম বাগানে, আর বাগানে এসে ফুলের শোভা দেখে কিন্তু মনটা অনেকটা আলাদা হয়ে যায়। তারপর বাগান থেকে ঘুরে এসে খেয়ে নিয়েছিলাম একটু কিশমিশ ভেজানো জল, আর এটা খাওয়ার পর টুকটাক যা সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সমস্তটা কমপ্লিট করে তারপর করে নিয়েছিলাম গরম গরম চা। কি বলতো, যতই গরম পড়ুক না কেন সকালের এই যে গরম গরম চা, এর কিন্তু মজাটাই আলাদা। সকালের এই চা খেয়ে কিন্তু আমাদের একটা ওই সকালের যে একটা ঝিমনি ভাব বলো, ওইটা কিন্তু একদম কেটে যায়। তো সেই কারণেই বলি চাটা খেয়ে এনার্জি একদম ডাবল করে নিয়ে লেগে পড়ি সংসারের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে। তো কাজের মধ্যে, ঘরের কাজের মধ্যে আগে প্রথম কাজ হচ্ছে বিছানাটাকে বেশ ভালো করে টান টান করে চাদরটাকে পেতে ভালোভাবে ঝেড়ে পরিপাটি করে পরিষ্কার করে রাখা। তো ঘরের মধ্যে বিছানাটাই তো আমাদের সবার আগে চোখে পড়ে, তাই জন্য না সব সময়ের জন্য বিছানাটা যদি পরিষ্কার থাকে, পরিপাটি থাকে, চাদর যদি টান টান করে পাতা থাকে তাহলে তো আর কথাই নেই। তো এদিকে দেখো দুটো শাড়ি নিয়ে এলাম। শাড়িগুলো না সকালে উঠে হালকা যখন আর কি রোদের তেজটা অতটা নয়, মানে হালকা যখন রোদটা উঠছে তখন কিন্তু ওই শাড়ি দুটো দিয়ে এসেছিলাম ছাদে, হালকা যাতে রোদ্দুরটা খায় আর কি। তো কাল তো তোমরা দেখলেই যে আমাদের পাড়াতে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন হয়েছে, তো সেখানেই যাব বলে দেখো না মানে কি করব ঠিক করতে পারছি না, এত গরমে কোন কাপড়টা পরবো। আর এদিকে ওখানকার পরিবেশটা যেমন, সেখানে একটা সালোয়ার পরে যাব সেটাও একটা কেমন দৃষ্টিকটু লাগে দেখতে। কি বলতো, যেখানে যেমন সেখানে তেমন পোশাক পরতে হয়। আমি মেয়েকে নিয়ে যখন পড়াতে বেরোই, অন্য কোনো কাজে বেরোই, দরকারে বেরোই, তখন একটা সালোয়ার পরে একটা কুর্তি পরে বেরিয়ে গেলাম। কিন্তু যখন পরিস্থিতিটা অন্যরকম, মানে পরিবেশটা অন্যরকম, তখন তো আর কাপড় পরলে চলে না, তখন কিন্তু শাড়িটা পরতেই হয়। শাড়িটা কিন্তু মাস্ট তখন। তো এই প্রোগ্রামেতে আমি যদি একটা সালোয়ার পরে চলে যেতাম কেমনই দেখতে লাগতো, বা একটা কুর্তি পরে যেতেই পারতাম তো কেমন একটা লাগতো। কিন্তু এই গরমে কোন কাপড় পরবো এই করতে করতে জানো তো, ওই যে হলুদ শাড়িটা দেখছো ওটাকে প্রথমে বার করেছি, ওটাকে পরতে যাচ্ছি তখন দেখছি যে কেমন একটা গরম গরম লাগছে। তো আরও শাড়ি আছে জানো তো, তারা সেগুলো না প্রচণ্ড ভারী, তো সেই কারণে সেই কাপড়গুলো আর পরলাম না। এটাকে প্রথমে বার করেছিলাম, দেখছি প্রথমে পরে এত গরম লাগছে, ওটাকে আবার খুলে রেখে দিলাম। এই যে কাপড়টা এখন ভাঁজ করে রেখেছি দেখলে, এটা না অনেকটা পাতলা শাড়ি, বেশ হালকা জানো তো, মানে কাপড়টা পরেছি বলে অতটা মনে হয় না, হালকাই একদম পুরো। তো সেই কারণে ওটাই আবার শেষের দিকে পরে তখন গেলাম, দেখলাম যে না এটা পরে অনেকটা শান্তি। তো সেই কারণে দুটো কাপড়ই তখন খোলা হয়ে গিয়েছিল। আর রাতে আস্তে আস্তে তোমাদেরই বললাম রাত 10টা বেজে গেছে। তারপর এসে রাতের ডিনার মানে তৈরি করেছি, রুটি করেছি, একটু আলু ভাজা করেছিলাম। তো তারপরে তো আর এই কাপড় ভাঁজ করতে গেলে হয় না, তখন ওই এডিটের কাজ বাকি থাকে, সেটা কমপ্লিট করলাম রাতে। তারপরে সব করতে করতেই মোটামুটি রাত 1টা বেজে গেছে। তারপর তো আর শরীর দেয় না, মনে হয় কখন ঘুমাবো। তো যাই হোক, সেই কারণে কাপড় দুটো পরেছিল। তো আজকে ভাবলাম সকালে হালকা রোদটা খাইয়ে ভাঁজ করে রাখি। আর ভাঁজ করে দেখো এখন ওই বালিশ ইস্ত্রি করবো বলে বালিশের নিচটাই দিয়ে রেখেছি। এখানে দিয়ে রাখলে না কি বলতো, কাপড় কিন্তু একদম সেই আয়রনের মতো হয়ে যায়। আমার উচিত ছিল তবে নিচের বালিশটাই দেওয়ার, কিন্তু আর দিলাম না। মানে সেই মুহূর্তে যেন মনে হলো না উপরটাই দিয়েই আগে কাজগুলো শুরু করি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে এই করতে করতে। না সকালের দিকে না অন্য কোনো কাজ করতে গেলে এই দিকের কাজের আবার দেখি না অনেকটা পরিমাণে দেরি হয়ে যায়। তাই কিন্তু আমি চেষ্টা করি যে কাজটা কাজের মতো যেমন কমপ্লিট করছি করে নিই, একটু ফাঁকা সময় পেলে এই কাজগুলো করার। তো দেখো এই ঘরে বিছানাটাও মানে কি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো দেখলে না টেডিটার ওপরে খালি কিন্তু আমাদের লুচি রানীর লোম লেগে থাকে। আর এদিকে নিচের ঘরদোরটা মোটামুটি কমপ্লিট করে নিয়ে, গোছানোটা কমপ্লিট করে নিয়ে চলে গিয়েছিলাম ওপরের ঘরে আর কি। ওপরের ঠাকুর ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ওপরের ঘরে টুকটাক যা কাজ থাকে, মানে ওপরের ঘরেও তো ব্যবহার হয়, তো সেখানেও টুকটাক কাজ থাকে সকালে, তো সেগুলোও কমপ্লিট করে নিয়ে একদম ঝাটফাট দিয়ে নিচে চলে এসেছি। নিচে চলে এসে দেখো এই ঘরদোরগুলোও ঝাটফাট দিয়ে নিচ্ছি। আর এতটা পরিমাণে গরম যেন মনে হচ্ছে কিছুই কাজ করবো না, খালি পাখার নিচে বসে থাকি, মানে কন্টিনিউ ঘেমে যাচ্ছি। আর সত্যি বলছি এই কারণের জন্যই কিন্তু আমার শীতকাল বেশি ভালো লাগে। আর যাই হোক কষ্ট হয় না কাজ করে,
প্রচণ্ড আরাম পাওয়া যায়। মানে তুমি যত কাজ করবে তোমার তো ঘাম হবেই না। তো কী বলো তো, আমরা এতটা পরিমাণে ঘেমে যাই না, তো ঘামের কারণেও কিন্তু ক্লান্তি আসে শরীর থেকে, ওই যে একটা জল বেরিয়ে যায়, তো তার জন্যও কিন্তু আমাদের না অনেকটা ক্লান্তি চলে আসে গরমকালে। আর এদিকে দেখো বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম এই যে থানকুনি পাতা, আর এই থানকুনি পাতাগুলো দেখেছো কত বড় বড় হয়েছে। আর এই যে দেখো কিছুটা কন্টেনারে ভরে রেখেছি আর কিছুটা ঝুড়িতে আছে। ঝুড়িতে যেটা আছে না সেটা না ভাবছি আজকে বাটা করবো জানো তো। তো দেখো জলখাবারে আর আজকে কিছু খেতে ইচ্ছাই করছিল না, এতটা পরিমাণ গরম হচ্ছিল। তো একটু হরলিক্স গুলে নিয়েছিলাম আর নিয়েছিলাম একটু বাতাসা আর মুড়ি। এইটা খেয়ে জল খেয়ে আর হরলিক্সটা খেয়েছি, পেটটা অনেকটা শান্তি হয়েছে। আর গরমের মধ্যে না রুটি ফুটি কিছু খেতে ইচ্ছা করছে না, বা অন্য কোনো খাবারও খেতে ইচ্ছা করছে না। সেই কারণে ওই বাতাসা মুড়ি খেয়েছিলাম, মনের বাপি ছাতু মুড়ি খেয়েছিল, মাও ছাতু খেয়েছিল। মনও দেখলাম বললো আমাকে এক গ্লাস হরলিক্স গুলো দাও, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, ওকে বিস্কিট আর ওই হরলিক্স দিয়েছিলাম। আর এদিকে দেখো নিচে আমাদের লুচিরানি গরমে কত কষ্ট পাচ্ছে আমাদের ঘরে এসে, তবুও কিন্তু ওর আমাদের বাড়ি আসা চাই। কি বলো তো, ওদের বাড়িতে এসি আছে, কোনো না কোনো ঘরে চলে, ও সেখানে থাকে আর কি। আর আমাদের তো ঘরে এসি নেই, তাই যতক্ষণ ও থাকে ততক্ষণ ওকে কিন্তু ফ্যানের নিচেই রাখা হয়, না হলে কিন্তু প্রচণ্ড কষ্ট পাবে। আর তখন ভয়েস ওভার করতে করতে কালকে আর কি গতকালের ভিডিওতে দেখবে ওর ভয়েস শোনা যাচ্ছে বেশি, আমারটা কম। কারণ হচ্ছে প্রচণ্ড চিৎকার করছিল, ওই যে মেয়ে নিয়ে একটুখানি বাইরে নিয়ে গেছে টয়লেট করাতে, প্রচণ্ড চিৎকার করছে গরমে। আবার ওকে ওই যে নিয়ে এসে আমি নিচে গেলাম, নিয়ে এসে ওই ডাইনিংটায় বসিয়ে রেখেছি ফ্যানটা অন করে দিয়ে। আর এদিকে দেখো আজকে দুপুরের লাঞ্চের প্রস্তুতি নিচ্ছি, করে নেবো একটু পটল আলুর তরকারি। আর আজকের বারটা হচ্ছে শনিবার, তো শনিবার শুক্রবার দুদিনই পরপর নিরামিষ থাকে। তো দুদিন পরপর নিরামিষ থাকে, তো এই শনিবার দিন এসে চিন্তা হয় যে আমি আজকে দুপুরে কি রান্না করব। কি বলো তো, পেঁয়াজ টিয়াজ খাওয়ার থাকলে না অতটা অসুবিধা হয় না, যে কোনো তরকারি বলো করে নেওয়া যায়। আর এই যে আজকে আর কালকে নিরামিষ থাকে, এটা খাবে না ওটা খাবে না, সেই সমস্যা তো আছেই। তার মধ্যে আমি নিজে কনফিউজ রয়েছে আমি কি রান্না করব। তো তাই জন্য ভাবলাম একটু পটল আলুর তরকারি করি আর একটু ডাল করি, আর ওই থানকুনি পাতাটা বাটা হবে। আর দেখি কে কী খায়, কে কী বলে আর কি। টক দই তো আছেই ফ্রিজে, দেখি কে কী খায় লাস্টের দিকে এসে। এখন তো এটা দিয়ে রান্নাটা আপাতত শুরু করি, তারপর মনের বাপি আসুক দেখি কি বলে। যদি বলে কিছু করতে তাহলে আরও কিছু করব, নাহলে এখানেই দিই। গরমে সত্যি বলছি রান্না করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, শুধু আমার বলে নয়, প্রত্যেকটা হাউসওয়াইফ যারা কন্টিনিউ আর কি হেসেলে থাকে, যারা কন্টিনিউ রান্নাঘরে থাকে, তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। এদিকে রান্না শেষে কিন্তু গ্যাস চিমনিটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর জানো তো কড়াটা রেখে দিয়েছিলাম, যেহেতু ভাতটা করার পর গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, তাই কড়াটা রেখে দিয়েছিলাম, কারণ যদি আবার পাঁপড় ভাজা করতে হয়। তো দেখলাম কেউ বা বললো না যে পাঁপড় ভাজা খাবো, যাক আজকে আর পাঁপড় ভাজা করতে হয়নি। তো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে একটু দুপুরের রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম মেয়েটাকে নিয়ে, নাচের আর কি হচ্ছে তোমার রিহার্সাল, তো রিহার্সালে নিয়ে যাচ্ছিলাম। আর আজই হচ্ছে মানে শনিবারই হচ্ছে আর কি লাস্ট রিহার্সাল, তারপর কিন্তু একদম স্টেজ প্রোগ্রাম। তো রিহার্সাল দিয়ে নিয়ে আসলাম বাড়িতে, 8টা বেজে গেছে প্রায়। তারপর এসে গরম গরম আরেকটু চা করলাম, কারণ মাথাটা ধরেছিল জানো তো, অনেকটা পরিমাণ মাথাটা টিপটিপ করছিল। অনেক রাত পর্যন্ত আজকে জাগতে হবে সেই কারণে। তো চলো কেন জাগতে হবে সেটাও বলবো। তো চাটা খেয়ে আর দেরি করে নিই, এতটুকুও মানে রাতের ডিনারের প্রস্তুতি করে নিয়েছি। আর বললাম দেখো কড়াটা কত পুড়েছে, একে তো দুপুরবেলা রান্না হয়েছে, যেহেতু কোনো আঁশেটও হয়নি বলে কড়াটাকে রেখেছিলাম, ভাবলাম পাঁপড় ভাজা করব, পাঁপড় ভাজা তো আর হলো না, সে কারণে কড়াটা থাকলো। যাই হোক, মেয়ের একটু আলু ভাজা করেছিলাম রাতের দিকে, আর হচ্ছে তোমার আমাদের একটু সাদা আলুর তরকারি করেছিলাম, আর এই লুচি। এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার। তো তারপরে আর দেরি করিনি, চাটা খেয়ে একদম রাতের ডিনারে চলে এসেছি রান্নাটা করতে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোতে হবে, কারণ আজ শনিবার, আজ বৈশাখ মাসের হচ্ছে লাস্ট শনিবার। তো বৈশাখ মাসের লাস্ট শনিবারে আমাদের পাড়ার আর কি রক্ষাকালী পুজো হয়। আর এদিকে লুচি ভাজাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো রাতে ডিনার করতে বসে গেছি। আর এই যে মায়ের পরোটা, মা একটা পরোটা খাবে বললো, গরমে তারও ইচ্ছা করছে না। আর এই যে মেয়ে পেয়েছিল সেই মিষ্টি কটা আছে, আর আমিও নিয়ে নিয়েছি একটা। আর এই যে কটা লুচি রয়েছে রেখে দিয়েছি, আর হচ্ছে মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছিলাম, এদিকে মনকেও খেতে দিয়ে দিয়েছিলাম মোটামুটি। আর তারপর রেডি হয়ে চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে। আর দেখো এই হচ্ছে আমাদের রক্ষাকালী মা, ইনি বছর
বছরে একবার পূজিত হন। ইনি রাতেই আসেন, রাতেই পুজো হয়, আবার সূর্য ওঠার আগেই এনার বিসর্জন হয়ে যায়। আর আমাদের রক্ষাকালী মা হচ্ছেন বিশাল জাগ্রত মা। আমি নিজেই মায়ের করুণা পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। মা কিন্তু সকলের কথা শোনেন, সকলের আশা পূরণ করেন মা। আর এদিকে দেখো মাকে আর কি ধূপ দিয়ে দিচ্ছে, আর এতটা পরিমাণে ভিড়, সামনাসামনি তো মায়ের যাওয়ার আর কি সুযোগও হচ্ছে না, এতটা পরিমাণ ভিড় হয়। এখন মোটামুটি রাত্রির 11:15 বাজে, তো 11:15-12টা এরকম হবে। তো দেখেছো, আর এই মুহূর্তটা যখন এই ভিডিওটা দেখছো এখন কিন্তু রাত্রির 12:30 1:45 বাজে। তো এই 12:30 1:45টার সময় মায়ের মন্দিরের সামনে কিন্তু উপচে পড়েছে ভিড়ে। যত রাত বাড়বে তত কিন্তু আরও ভিড় বাড়বে, আর সারা রাত ধরে পুজো হয়, আর ওই ভোরবেলার দিকটায় বিসর্জন হয়ে যায়। তো ঠাকুরকে ধূপ দেখানোর পর কিন্তু একটু বসেছিলাম, বসে আর কি শান্তি জল নিয়ে তারপর বাড়ি ফিরেছি। আর বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি রাত 1টা বেজে গিয়েছিল। তো তোমরাও আমার ভিডিওর মাধ্যমে মায়ের দর্শন করো। মঙ্গলময়ী করুণাময়ী মা তোমাদের সকলের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনায় আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।